সুপ্রভাত। আজকে 16ই মে, বৃহস্পতিবার। গতকাল রাত্রিবেলায় আমি এখানে এসে পৌঁছেছি। আজকে একটা আমার কাছে অনেক 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 বিশাল একটা দিন। আজকে গোমুখ যাব, 14 কিলোমিটার ট্রেক আমার হয়েছে, আর আজকে আরো 4 কিলোমিটার যাব, তারপর গোমুখ থেকে আজকে রিটার্ন করে তারপরে আবার গঙ্গোত্রীতে চলে যাব। কি ঠান্ডা! তবে এই টেন্টগুলো কিন্তু বেশ ভালো, মানে টেন্টে আমি আছি। কালকে সন্ধ্যেবেলায় চা, কিছু স্ন্যাক্স, রাত্রিবেলায় রুটি, ম্যানেজমেন্ট ঠিকই আছে, খারাপ নয়, বেশ ভালোই। স্লিপিং ব্যাগ যেটা দিয়েছে, এর আগে যে স্লিপিং ব্যাগগুলো ছিলাম সেগুলো, আমি একটু লম্বা মানুষ, আটকে যায়, তা এইখানে যে স্লিপিং ব্যাগটা দিয়েছে খারাপ নয়, ঠিকঠাক। এখন সময় হচ্ছে সকাল 6:30, 7:30টার মধ্যে বেরিয়ে যাব। তারপর ওখান থেকে হয়ে আবার ফিরে আসবো এখানে ব্যাগপত্র নিয়ে সোজা গঙ্গোত্রী। এই ট্রলিটা পার করাটাই হচ্ছে সময়ের ব্যাপার। এই পিছনের দিকের ক্যাম্পটাতেই তো আমি ছিলাম। এখন 8:45 বাজে। এইখানেই যা সময়টা যাবে এই ট্রলিতে। আমার গাইড এসে গেছে। কালকে আমি যার সাথে এসেছিলাম সে একটু মানে নতুন ছিল, আজকে যে যাচ্ছে সে প্রফেশনাল। তা বলছে যে আগে যেসব পাহাড়গুলো আছে সেগুলো সব আমাকে চেনাবে। ব্যাপারটা কি হয়েছে, এখান থেকে 4 কিলোমিটার গোমুখ, কিন্তু যেহেতু মানে বরফ বলে যাচ্ছে, হিমবাহ বলে যাচ্ছে, তা আরো 1 কিলোমিটার এগিয়ে গেছে, মানে ওই 5 কিলোমিটার, 5-10 কিলোমিটার আসবো। এখানে কিছু জিনিসপত্র রেখে যাচ্ছি, তারপরে আবার সেগুলো নিয়ে আবার 14 কিলোমিটার ট্রেক করতে হবে আমাকে। মানে আজকে 14-10-24 কিলোমিটার ট্রেক করে তারপর আমি গোমুখ থেকে গঙ্গোত্রী পৌঁছাবো। এই জায়গাটা মানে একদম এই টানাটা না, এত হাইটে, এটা খুব কষ্টকর। এটা কি অবস্থাটা দেখুন। এইবার আমি ওখানটায় যাবো, এবার আমি টানবো। আমার যে গাইড ছিল সে এতক্ষণ টানছিল, এবার আমি ওখানটায় গিয়ে, ওখানে ওদিকে কেউ নেই, এদিকে লোক আছে, এদিকে সব যাওয়ার আছে না, তাই এদিকে লোক আছে, ওদিকটায় গিয়ে এবার আমাদেরকে টানতে হবে। এই জল জানা ভীষণ ঠান্ডা, পারছে না, নিয়ে যেতে পারছে না, হয়ে গেল। নিচে আবার দড়ি পাথরে আটকে যাচ্ছে। ভাই রে, জলের কি ফোর্স! পোটার গুলোর কোনো ব্যাপার নয়, ঠিক আছে, পোটার গুলো নিচে ঝুলে যাচ্ছে। এই দেখুন, টানার বেলায় সবাই চলে যাচ্ছে। এবার যারা আসবে তাদেরকে কে নিয়ে যাবে এখান থেকে? নিজের বেলায় তো চলে এলো এরা। भैया रुकना नहीं है, डिरेक्ट रुकना नहीं है, फ्लाइट पे रुकना नहीं है। एक बार में खींचो। এইবার আমার গাইড দাদা এসে গেছে, ওর নাম হচ্ছে জে। ও বলছে যে ঠিক আছে, তুমি তো অনেকটা টেনেছো। ওই যে বেগুনি রঙের জ্যাকেট পরে আছে, ও চশমাটা ভুলে গেছে আনতে। উনি বলছে যাও, তুমি সোজা হাঁটতে থাকো, আমি ধরে নেবো। ও আবার এখন 2বার টানবে। কি হচ্ছে কি, সব আসছে তো, সোজা হাঁটা দিচ্ছে।
নিজের জিনিসটা হয়ে গেল, ব্যাস। যাই হোক, আমার তো গরম লাগছে, এবার এই রাস্তা দিয়ে যেতে হবে। চলুন চলুন, জ্যাকেট ফ্যাকেট খুলে দিতে হবে, ঘেমে গেছি। হাড় হাড় গাঙ্গে। এবার রাস্তা না এরকম পাথুরেই। ও, এই নদী পার হওয়াটা, একটা ব্রিজ বানিয়ে দিবে, আবার ব্রিজ এত চওড়া কি করে বানাবে? রাস্তাটা মানে কি হয়েছে, মানুষ হেঁটে হেঁটে একটা চিহ্ন হয়ে গেছে, না হলে মানে রাস্তা ঠিক বোঝা যাচ্ছে না। যা আনন্দ হচ্ছে আজকে আমার, ভাবুন আমাদের ভারতবর্ষের সব থেকে পবিত্র নদী মা গঙ্গা, আজকে তার উদ্গম স্থলে যাচ্ছি, গোমুখ। এই সবেমাত্র আমি নদীটা পেরিয়েছি। মা গঙ্গার এই যে উদ্গম স্থল, এটা দেখার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। মানুষের জীবনে মানে জন্ম থেকে মৃত্যু, মা গঙ্গা সব জায়গায় জড়িয়ে আছে। সব পাপ, সব নোংরা সব দূর করে দেয়। তা ব্যাপারটা কি হয়, মা গঙ্গা তো পৃথিবীতে ছিল না, ছিল আকাশে। স্বর্গ থেকে সারা আকাশ সে ভ্রমণ করত। তা দুধের মতন সাদা ছিল, মেঘের মতন ভেসে বেড়াতো, আকাশে ঘুরে বেড়াতো, তাই তার নাম আকাশগঙ্গা। তারপর পৃথিবীতে আসে। তা রাজা ভাগীরথ তাকে নিয়ে আসে। রাজা ভাগীরথ হচ্ছে রাজা সাগরের বংশধর। তা কেমন ঘটনাটা হয় দেখুন, আপনাদের চারপাশের দৃশ্য দেখাতে দেখাতে বলতে বলতে যাচ্ছি। রাজা সাগর, দারুণ প্রতিপত্তি ছিল, দেবরাজ ইন্দ্র সেটা পছন্দ ছিল না। রাজা সাগর একবার নিজের প্রতিপত্তি আরো দেখানোর জন্য অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে। তা যজ্ঞের যে ঘোড়া, তাকে ছেড়ে দিয়েছে। এইবার দেবরাজ ইন্দ্র তাকে আটকে দিয়েছে। দেবরাজ ইন্দ্র তো অতটা পছন্দ ছিল না, আটকে দিয়ে নিয়ে চলে যায় পাতালে, আটকে রেখে দেয় কপিল মুনির আশ্রমে। কপিল মুনি তো খুব রাগী। এখন রাজা সাগরের 60,000 পুত্র খুঁজতে খুঁজতে, ওই আমার গাইড আসছে, খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে এসে হাজির হয়। এবার এত চেঁচামেচি হয়, 60,000 পুত্র। কপিল মুনি রেগে গিয়ে এমন দৃষ্টিতে তাকায়, সব ভস্ম, তাদের আত্মা শান্তি পায় না। এরপর সেই যে আত্মা আছে, আত্মাগুলো তাদের মুক্তি দেওয়ার জন্য তারই বংশধর রাজা ভাগীরথ শুরু করে মা গঙ্গার তপস্যা। মা গঙ্গা প্রসন্ন হয়। মা গঙ্গা বলে, ঠিক আছে, আমি পৃথিবীতে আসব, কিন্তু সেই আকাশগঙ্গার যা শক্তি, যা অপ্রতিরোধ্য গতি, সেটাকে পৃথিবী যে নেবে সে ক্ষমতা পৃথিবীর নেই। কি হবে? রাজা ভাগীরথ শুরু করলেন মহাদেবের তপস্যা। মহাদেব ছাড়া কে আর করবে? মহাদেব প্রসন্ন হলেন, বলছেন ঠিক আছে, মা গঙ্গা আমার জটায় আসুক, তারপর এক ফোঁটা পৃথিবীতে দেব, ওতেই হয়ে যাবে যা হবার। তা জটায় নিল। তারপর মা গঙ্গা এখানে এলো, কপিল মুনি প্রসন্ন হলো, সেই আত্মারা শান্তি পেল। আজ ঠিক সেই জায়গায় আমি যাচ্ছি, গোমুখে, যেখান থেকে মা গঙ্গার উদ্গম। তার থেকে আরো কিছুটা যদি যাওয়া যায়, 5 কিলোমিটার, সেখানে হচ্ছে তপবন। সেইখান থেকে না সেই যে ধারা আসে, সেই ধারা আকাশগঙ্গা নামেই আসে। তারপর গোমুখ থেকে ভাগীরথী নদী, সেই ভাগীরথী নদী দেবপ্রয়াগে অলকানন্দা নদীর সাথে এসে মিশে গিয়ে নাম হয় মা গঙ্গা।
এই যে অলকানন্দা নদী আর মা গঙ্গা নদী, এটা না একই যে গ্লেসিয়ার আছে, বিশাল বড় একটা গ্লেসিয়ার। এই ভাগীরথী, শতপন্থ, গঙ্গোত্রী, এই যে গ্লেসিয়ার, এই তিনটে গ্লেসিয়ার থেকেই এই নদীর উৎপত্তি হয়েছে। অনেকে বলে মা গঙ্গা ইচ্ছা করেই দুটো ভাগে ভাগ হয়, অলকানন্দা নদী আর এই ভাগীরথী, না হলে তাদের যে গতি সেটা সামলানো যেত না, সেই জন্য দুটো ভাগে ভাগ হয়। তা এই গোমুখের এই দেখা যাচ্ছে এখান থেকে মেন কিন্তু গঙ্গোত্রী থেকেই, গঙ্গোত্রী হিমবাহ ওই চখাম্বা, তার নিচে যে 30 কিলোমিটার বড় হিমবাহ, সেই হিমবাহ থেকেই সেটা হয়েছে। ওই গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। আজকে সেটা দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। অক্সিজেন এখানে একটু কম, তাই আমি হাঁপিয়ে যাচ্ছি। ওই যে ভাইয়া চলে এসেছে, আমার গাইড, দেখুন 2বার টেনে এলো। এখানে রাস্তাটা দেখুন কি অবস্থা। আমরা একটু জল ভরে নিলাম। আমাদের যে ভাইয়া কি করেছে, তাড়াহুড়োয় চশমা আনতে ভুলে গেছে। আমার কাছে একটা চশমা ছিল, আমি বললাম যে এক্সট্রা ছিল, আমরা ওটা পরে নিন। যে ভাইয়া চশমাটা পেয়ে খুশি, দুটো সেলফি তুলে নিল। এখানে জল ভরে নিলাম, জল ভরে এবার যাচ্ছি। রাস্তা দেখুন। भैया सबसे ऊंचा वाला जो पीक है वो कौन सा है? वो 2 या 1? सबसे ऊंचा वाला ये बीच का है, वो तो 3 है। 1 बीच का मतलब जो सबसे छोटा है? जो सबसे छोटा है? नहीं वो छोटा नहीं, वो 3 है ना, एक पीछे से है। हाँ, पीछे वाला कौन सा है? 1 है। अच्छा, पीछे वाला 1, तब 3 है, तब 2 है। আচ্ছা, তার মানে সব থেকে পিছনের দিকে যেটা সেটা 1, তার মাঝখানে যেটা সেটা 3, বাঁ দিকে যেটা সেটা হচ্ছে 2। ভাগীরথী 1 2 3 পিক। আমি না আসার সময় এই দিকের যে পাহাড়টা আছে একে অনেক দূরে দেখছিলাম, এখন আমার অনেক কাছে। আর একটুখানি যাব না, এইবার কিন্তু শিবলিঙ্গ দেখতে পাবো, মাউন্ট শিবলিঙ্গ। হর হর মহাদেব। অফ, এই ট্রেকটার আমার দরকার ছিল, এই ট্রেকটার আমার দরকার ছিল। দেখুন 8:30, মানে 8:30 থেকে কাউন্ট করবো, কারণ নদীর এপারে আসতেই তো 40-45 মিনিট লেগে গেল। 8:30টায় শুরু হয়েছিল, দেখি কতক্ষণ সময় লাগে গোমুখ যেতে। ওই মাউন্ট শিবলিঙ্গ হালকা দেখা গেছে, আরেকটু আগে চলুন, ভালোভাবে দেখাচ্ছি। মাথায় চাপ বরফ হয়ে আছে একটা, কেমন যেন কৈলাসের মতো লাগছে। मैं 5.5 घंटे में यहाँ तक आया था। 5 घंटे में तो पहुंच ही जाएंगे ना रिटर्न। 5 घंटे लगा अपने ऊपर? हाँ, और तो 3-4 घंटे में 3-4 घंटे में। हम लोग 10:30 बजे रवाना हुए थे, 4 बजे पहुंच गए थे। हम 10:30 बजे नीचे चले। हाँ, এই এখান থেকে ভালো দেখা যাচ্ছে মাউন্ট শিবলিঙ্গ। হ্যাঁ, হায় রে, ওই যে মাউন্ট শিবলিঙ্গ। হ্যাঁ, সেই কৈলাসে যেমন দেখেছি সোজা হয়ে থাকে না কৈলাসটা, ওই জন্য নাকি অনেকে বলে যে ওখানে ওঠা যায় না। जब मैं पहली बार आया था ना, हाँ, तो सामने में जो पत्थर दिख रहा था, हाँ 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 हाँ, उससे थोड़ा आगे था।
अच्छा, ग्लेशियर चले गया। ये गर्मी की वजह से हाँ पॉल्यूशन पॉल्यूशन। बर्फ भी पड़ रही है, ये सही टाइम से नहीं पड़ रही, अच्छा गलत टाइम से पड़ रही। अच्छा, जनवरी फरवरी में पड़ रही बर्फ, हाँ तो ग्लेशियर बनता नहीं है। हाँ हाँ, बर्फ पकड़ लेता फिर गर्मी आ जाता है तो गलने लगता है। पिघल जाता है, पिघल जाता है, उसका ग्लेशियर नहीं बनता है। नवंबर दिसंबर में अगर बर्फ पड़ जाए हाँ वो गुजर के, अच्छा तब जाके उसको ग्लेशियर बनता है। अच्छा हाँ, जो बाद की बर्फ हो, जनवरी के बाद की बर्फ हो, उसका ग्लेशियर नहीं बनता है। अच्छा जो बर्फ यहाँ पे पड़ गई वो यहाँ पे पिघल जाएगी। अच्छा अच्छा, हम लोग जहाँ से जा रहे हैं बाएं तरफ बद्रीनाथ के पहाड़ है ना, बाएं तरफ। अच्छा, ওখানে কি হয়েছে, যখন আমি ওই ঝর্ণাটা পার হচ্ছিলাম না, তো আমি ক্যামেরা দিকে দেখিনি, ক্যামেরা সামনের দিকে করে আমি রাস্তাটা দেখে দেখে এগোচ্ছিলাম। এবার এক জায়গা দিয়ে জল বয়ে যাচ্ছিল, পা দিয়েছি, পিছলে গেছি। তা আমি যে ভাইয়াকে বললাম যে হালকা জল ছিল, আমি পিছলালাম কি করে, আমার জুতোটা তো মোটামুটি ভালো গ্রিপ, বলছে জল বরফ হয়ে গেছে, হালকা হালকা যেখানে মানে জল ছিল আস্তরণ পড়ে গেছে বরফের, পা দেওয়ার সাথে সাথে পিছলে গেছি। তো আমাকে দুজন বলছিল তুমি ক্যামেরা করছো তাই পড়ে গেছো। না, আমি তো ক্যামেরার দিকে তাকাইনি, আমি তো রাস্তার দিকেই দেখছিলাম। যাই হোক, আমি এতটা এসেছি, নিজের চোখে দেখব, সাবধানেই আমি যাব, ক্যামেরাও আমি করব, আমি তো দেখবই, আপনাদেরকেও দেখাবো। এতে যদি একটু আধটু পড়তে হয়, বেশি রিস্ক আমি নেব না, সামান্য একটু যদি পড়বো, দেখিয়ে ছাড়বো। 4 মাস ধরে লড়াই চালাচ্ছি, 4 ধাম একসাথে করব, করেই ছাড়বো। কি একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি না আমি যত কাছে যাচ্ছি। রোদের তেজ সাংঘাতিক, ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে একটা। ওই দূরে দেখুন বাচ্চারা যাচ্ছে, যারা কালকে এসেছিল, যারা বলেন যে বাচ্চা আসতে পারবে, ওই যে প্রমাণ, আসতে পারবে কিনা। কত বয়স হবে ওর, 8 7 8, যাচ্ছে কালকে থেকে। এইখানটা দেখুন সমান, পুরো পাথর নেই, কিছু নেই। উফ, যদি একটু ঘাস বেরোতো না, ওরে ভাই ঘোরাঘুরি দিতাম, একটু ফুল থাকতো, গোলাপি বেগুনি, একটু ঘাস হতো। উফ, কোথায় এলাম। আমার গাইডটাকে চশমা দিয়েছে তো, খুব মজায় যাচ্ছে তো, 25টা ছবি তোলাবো। কি অবস্থা, কি রাস্তা এটা, এইটার জন্য গাইডের দরকার। রাস্তা কোথায়, উপর দিয়ে। আচ্ছা, এইখান থেকে। ওরে ভাই, কি রাস্তা, এই যে এই বাচ্চাটার কথা বলছিলাম, খালি পায়ে আসছে দেখুন। भैया, ये आपके बच्चे का उम्र कितना है, आपके बच्चे का उम्र कितना है? 9 साल। 9 বছর খালি পায়ে এসেছে। आप लोग कहाँ से हो? लोग गाँव से, यहीं से हो? यहीं से। अच्छा, পাহাড়ি মানুষ। हाँ, ওই জায়গাটায় এমন হাওয়া চলছে না, ওই জায়গাটায় দেখুন ধুলো উঠছে। ওই জায়গাটা কিন্তু যেতে হয়, মানে ওইখানটায় নয়, পুরো ওইখান থেকে গোমুখ হয়ে ওই মাউন্ট শিবলিঙ্গের নিচেই হচ্ছে তপোবন।
ওইখানটা যেতে পারলে तपोवन चले जेताम। वो जो दूर दाएं तरफ से जो लोग जा रहे हैं ना, तपोवन का रास्ता है, खतरनाक है। মানে ওই যে দূরে ওই যে লোকগুলো আছে, ওই যে ওখান থেকে ঝর্ণা পড়ছে একটা দূরে, ওই যে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে ঘুরলেই তপবন, ওই পাহাড়টার ঠিক নিচে গোড়ায়। মানে এখান থেকে ধরুন আমি বলছি ঘন্টা 2 লাগবেই লাগবে, লাগবেই লাগবে। এই যা রাস্তা 3 ঘন্টাও লাগতে পারে, আমার আন্দাজ নেই, হবেই হবে, হবেই হবে। এই এক্সট্রিম ক্লাইমেট তপবন যাওয়াটা যারা গেছে বিশাল অ্যাচিভমেন্ট, বিশাল অ্যাচিভমেন্ট। মানে এখানে কেমন হয়েছে, রাস্তার কিছু শেষের দিকটায় কিছু বুঝতে পারছি না। ওই আমার গাইড যেভাবে যাচ্ছে আমিও সেইভাবে যাচ্ছি। তা আমি যখন আসছি এখানকার বেশিরভাগ গাইড বলছে যে এই বাঙালিদের টিম ছিল, সে টিম ভোজ বাসা আসতেই 7.5-10 ঘন্টা লাগিয়ে দিয়েছে। আরে ভাই তাদের বয়স দেখো, সারা জীবন তারা নিজের পরিবারের জন্য সংসারের জন্য দিয়েছে। পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ কেন, যে কোনো মানুষ জন্ম থেকেই তো যোদ্ধা, যুদ্ধ চালাচ্ছে। হ্যাঁ, সেই মানুষগুলো যেখানে আসছে ওই রাস্তা ধরে যাচ্ছে তপবনে তারা। হ্যাঁ, এই যে আমাদের দেবাশিস বাবু কত যে পাহাড়ে উঠেছে, কত যে শৃঙ্গ আরোহণ করেছে সফলভাবে। বাঙালি এত খারাপ? একটু সময় দাও, একটু নিজেকে ঠিক করার টাইম দাও। তোমরা তো পাহাড়ি মানুষ, এমন বাঙালি করে দেবে না। গোমুখ সামনে, চাইনা বিরিয়ানি, চাইনা পিজা, চাইনা রসগোল্লা, পান্তুয়া, চাইনা বিদেশিরা এখানে আসছে। ও হবে ক্ষণ, যদি হয় হবে। আগে নিজের দেশ, নিজের রাজ্য, নিজের শহর এগুলোকেই ভালো করে ঘুরি। পারবো না, 4 ধামের ট্যুর করছি পায়ে হেঁটে, অভিষেক বাঙালি ইয়ানি মেয়। পারবো না। 9:45, 8:30 থেকে 9:45, পারবো না। না পারবোই পারবো, মনের জোর চাই, মনের জোর। গোমুখ নাচবো, ওখানে গিয়ে আজকে নাচবো, 50টা ছবি তুলবো। হর হর গঙ্গে, হর হর মহাদেব। আমার মায়ের আশীর্বাদ না থাকলে আমি আসতে পারতাম না। আমার মায়ের আশীর্বাদ ছিল, আমার মনে জোর ছিল। মনে জোর চাই, টাকা চাই না, মনে জোর চাই। হায় রে, আমি গোমুখে ওই যে জল বেরোচ্ছে। এটা পুরোটা বরফের একটা গ্লেশিয়ার। গোমুখ, হায় কপাল, যে কোনো সময় ভাঙতে পারে, যে কোনো সময়। এ তো মাঝে মাঝেই ভাঙে, ওই গোড়ার দিকে এইদিকে মাঝে মাঝেই ভাঙে। গোমুখ যাবো, কাছে যাবো, প্রাণ ভরে একটু দেখে নিই। চলুন এবার সেই একদম সামনেটাই নিয়ে যাব। ওরে বাইরে, এ কি রাস্তা! বাবা যাবো কথা দিয়া রে। কোথা দিয়ে চলে গেল? খাইছে। নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো? উপর দিয়ে যাবো। বাবা কি অবস্থা! একদম সামনেটায় দাঁড়িয়ে আছি, গোমুখের জল একদম ভিতর থেকে আসছে, ঠিক আছে? আর এদিকে চাপ চাপ বরফ, গ্লেশিয়ার,
হিমবাহ কি লাগছে দেখুন, ব্যাপক লাগছে, ব্যাপক। এগুলো কিন্তু ভাঙে, মানে ভেঙে ভেঙে পড়ে মাঝে মাঝে, তাই এটা আকার ওই জন্য না মাঝে মাঝে পাল্টাতে থাকে। আজকে এরকম দেখছেন, মাস দুয়েক পর আবার অন্যরকম হয়ে যায়। দেখতে অনেকটা গরুর মুখের মতো, তাই গোমুখ। মানে এখন ধরুন আমি নাই নাই করে 13,200 ফুটে আছি। একটা অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। ভাবছি 1 বোতল জল নিয়ে যাব, কিন্তু আমার ব্যাগটা এত ভারী হয়েছে, 1 বোতল নিলে হবে না, একটু কম নিতে হবে। সাড়ে 10টা বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি গোমুখ থেকে। 1.5 ঘন্টাই ধরে চলি, না 1.5 ঘন্টার বেশি লাগবে। কেন বলবো, এই আসার সময় বেশ অনেক জায়গায় ডাউন পেয়েছি, সেইগুলো তো আমাদেরকে উঠতে হবে। এই জলের রাস্তাগুলো আমার যেতে ভয় লাগছে, এগুলো বরফ হয়ে যায় তো। দেখুন, এইটা পা দেবো, ওইটা পা দেবো। তা 10:30 থেকে 11টা 12টার মধ্যে যদি পৌঁছাই, ওখানে গিয়ে আবার খাবো। একটা থেকে আবার 6 ঘন্টা, 7টা বেজে যাবে। 6 ঘন্টার কমেই চলে যাব। যাক, আপনাদেরকে দর্শন করাতে পারলাম, আমিও দর্শন করতে পারলাম, এটা একটা ভালো জিনিস। আমি যখন ওখান থেকে আসছিলাম না, ওইটা তো পুরো বরফের, গোমুখের ওইটা বরফ ভেঙে ভেঙে পড়ছে, তো ওইখানটা বেশিক্ষণ না থাকাই ভালো। এই গোমুখ ট্রেকের জন্য গাইডের খরচ উত্তরকাশী থেকে ধরা হয়, অর্থাৎ উত্তরকাশী থেকে গঙ্গোত্রী, সেখান থেকে ভোজবাসা, আবার ভোজবাসা থেকে গোমুখ হয়ে গঙ্গোত্রী। এই 3 দিনের জন্য দিনপ্রতি 2,000 টাকা করে মোট খরচ হয় 6,000 টাকা। এর সাথে আবার আমার ও গাইডের থাকা ও খাওয়া নিয়ে বেশ অনেক টাকাই আমার খরচ হয়ে যাচ্ছিল। এই কারণে আমি এই ট্রেকের দায়িত্ব দিয়ে দিই ট্রেক ভেঞ্চারকে। পুরো ট্রেকটা এরা আমাকে করিয়ে দেয় 8,000 টাকায়। গোমুখ রেজিস্ট্রেশনের ওয়েবসাইট থেকেই বিভিন্ন এজেন্সির নাম ও যোগাযোগ নম্বর আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো দরদাম করে সব কিছু ভালোভাবে জেনে তারপর একটি বেছে নিতে পারেন। গোমুখ ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে সেটাই আমি দেখিয়েছি, প্রয়োজন হলে প্রথম পর্বটি একবার দেখে নিতে পারেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।